আপনি কাল সারাদিন কল করেননি কেন? তুমি কথা শোনো না, খুব বেশি অবাধ্য করো তাই। আপনি রাগ করেছেন আমার উপর? খানিকটা। আচ্ছা, রাগ করিয়েন না, সুন্দর করে কথা বলেন। নুহাসের মুখে রাগে লাল হয়ে আসে, কিন্তু সে নিজেকে থামে। যথাসম্ভব রাগ কন্ট্রোল করে বলে। দেখা করতে আসো প্লিজ। ওপাশ থেকে তনির খিলখিল হাসির শুনতে পাওয়া যায়, সাথে রিনরিনে গলায় বলে ওঠে, অপেক্ষা করুন, আসছে। নুহাস বড় করে শ্বাস ফেলে, তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আজ এই মেয়ে না করলে নিঃসন্দেহে এই মেয়েকে খুন করে ফেলতো। তাকে কষ্টে রেখে তার বোকা সুন্দরী শান্তিতে থাকবে, তা কিভাবে হয়? এতদিন বাদে আরেবকে নিজের বাসায় দেখে অবাক হয় অন্তি। সোফায় বসে ফোনে কথা বলছে, টেবিলে বিভিন্ন রকম নাস্তা রাখা। নাহার অন্তিকে দেখতেই ব্যস্ত গলায় বলে, দ্রুত গোসল করে তৈরি হয়ে নে, ছেলেটা এত দূর থেকে তোকে নিতে এসেছে, সেই কখন থেকে বসে আছে, দ্রুত যা। ততক্ষণে আরব কথা শেষ করে কান থেকে ফোন নামিয়েছে। অন্তিকে দেখে সরল হেসে বলে, অনেকদিন পর দেখা হলো, কেমন আছেন? অন্তি খুব স্বাভাবিকভাবে হেসে বলে, ভালো, হঠাৎ আসলেন যে? অন্তির কথায় আরব উত্তর দেওয়ার পূর্বেই নাহার ধমক দিল, এ কেমন কথা? হাতে পায়ে বড় হয়েছে, শুধু বুদ্ধি বলতে কিছুই নেই। যা রুমে যা, ফ্রেশ হয়ে নে, ওর কথা ধরো না তো তুমি। ইটস ওকে আন্টি। অন্তি মুখ বাঁকিয়ে রুমে যায়। গোসলে যাওয়ার পূর্বে দিয়ানকে ছোট্ট একটা মেসেজ পাঠায়। এই যে প্রেমিক, আমি হবু বরের সাথে লাঞ্চ ডেটে যাচ্ছি। মেসেজটা সেন্ড হতেই অন্তি খুব আনন্দের সাথে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঠোঁট নেড়ে বিড়বিড় করে দু এক লাইন গান গেয়ে চলেছে। মন তার তৃপ্তিতে ভরপুর। বদলোকটা এবার বুঝুক কেমন লাগে। দিহানের উপর আক্রমণকারীদের মধ্য থেকে দুটো ছেলেকে দিহানের ছেলেরা ধরে ফেলেছে। ওদের বর্তমানে গুদাম ঘরে বন্ধ রাখা হয়েছে। এই গুদাম ঘরটা অনেক পুরনো। রেজন মির্জা তার ব্যবসার প্রথম দিকে এটাকে ব্যবহার করত, পরবর্তীতে এটা বন্ধ করে ফেলে রাখা হয়। সেটাকেই দিহান তার ডেরা বানিয়েছে। ছেলে দুটোর হাত পেছন করে বাঁধা, মাথা সহ মুখ কালো কাপড়ে মোড়ানো। বুলু নামের কালো করে মোটা লোকটা দিহানকে ভিডিও কল করে। অনুজনকে ইশারায় ছেলে দুটোর মুখে কাপড় সরাতে ইশারা করে। মুখের কাপড় সরালে দিহান বাঁকা হাসে, বলে, ওদের সাথে যারা ছিল তাদের সবার ইনফরমেশন বের করে ওদের মুখ থেকে সর্বোচ্চ যন্ত্রণা দিয়ে হলেও ইনফরমেশন চাই, শুধু ওদের বাঁচিয়ে রাখলেই চলবে। বুলু নামের ছেলেটা সাথে সাথে মাথা নামিয়ে জবাব দেয়, কাজ হয়ে যাবে ভাই, চিন্তা করবেন না। কল কাটের পরপরই দিহানের সামনে অন্তিম মেসেজটা আসে। মেসেজটা দেখতেই দিহানের মাথায় আগুন জ্বলে ওঠে। দাঁতে দাঁত চিপে চোখ বন্ধ করে নেয়। চিৎকার করে রেহনাকে ডাকে। দিহানের চিল্লাপালায় রেহনা সমেত রেজনও এসে পৌঁছে। তিনি মাত্রই ফিরেছেন। রেহনা এসে ছেলের পাশে বসে ব্যস্ত গলায় বলে, কি হয়েছে, এভাবে চিৎকার করলি কেন? আজই রূপের বাসায় যাও, যেভাবে সম্ভব সেভাবে ওর পরিবারকে মানিয়ে আসবে। রেহনা কিছুটা শান্ত চিত্তে জবাব দিল, আজ তোর বাবা ব্যস্ত থাকবে, এত তাড়াহুড়ো করার কিছু দেখছি না আমি, সময় সুযোগ বুঝে যাব। তেমনটা হলে নিশ্চয়ই আমি তোমাকে আজ যেতে বলতাম না। আবেগে ভেসে যাওয়ার বয়স নেই আমার, যেটা বলছি প্রয়োজন আছে বলেই বলছি। রেজন মির্জা ছেলের কথায় অধৈর্য হয়ে বলেন, তোমার প্রয়োজনটা আমাদেরও বলো, নয়তো বুঝবো কিভাবে? দিয়ান ওর বাবার বিপরীতে শক্ত গলায় বলে, সেসব আপনাদের না জানলেও চলবে। আপনারা কেবল আপনাদের দায়িত্বটুকুই সঠিকভাবে পালন করেন, আমার কাজ আমি বুঝে নিব। বাপ ছেলের মাঝে বাকযুদ্ধের আভাস পেয়ে রেহনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলে, আচ্ছা দেখছি ব্যাপারটা, আজই যাব। তোর বাবা যেতে না পারুক, আমি তোর মামাকে কল করে ডেকে নিব। গ্রাম থেকে অন্তির ফুপি সাবিনা এসেছে। একা মানুষ এলো, বিশাল দুটো ব্যাগ বয়ে এনেছে, যেন এখানে ঘাঁটি স্থাপনের আশায় আছে। তিন ভাইয়ের বাড়িতে এক মাস করে না থাকলে বেড়ানোর মজা হয় নাকি? এসে সরাসরি বড় ভাইয়ের ঘরে উঠেছে সে। সিরিয়াল অনুযায়ী বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকার পর মেজ ভাইয়ের বাসায়, তারপর ছোট ভাই। সাবিনার আসার খবর পেতেই অন্তির ছোট চাচি দৌড়ে এসেছেন। তিনি প্রয়োজন ব্যতীত খুব একটা অন্তিদের ঘরে আসেন না। মেজ ভাবি শুনেছেন, আপা আসছে।
নাহার খুব সাবলীল জবাব দিল। শুনলাম তো। এবার মনে হয় মাস 6 থাকার প্ল্যান করে এসেছে। ব্যাগ দুটো দেখেছেন? থাকুক, সমস্যা কোথায়? তুমি তো আপাকে ছাড়া কিছুই বোঝো না, সারাদিন আপা আপা করে মাথা খেয়ে ফেলো। এখন সমস্যা কোথায়? করলা না হয় আপার একটু সেবা যত্ন। রিপা চাচির মুখ বন্ধ হয়ে যায়। চোর ধরা পড়ার মতো মুখ করে বেরিয়ে যেতে নিলেই সেখানে আগমন ঘটে সাবিনার। পান খেয়ে ঠোঁট জোড়ে লাল টুকটুকে করে ফেলেছে, গায়ে টকটকে লাল রঙের একটা চাদর হেলে তুলে এসে সোফায় বসে পান চিপুতে চিপুতে বলে, আসলাম ঘন্টা পার হয়েছে, একবারও তো খোঁজ নিলি না। আমারই নামতে হলো। এতদিন বাদে আসলাম, তোমাদের আদর যত্ন কই? আজকালকার মানুষেরা আদর যত্ন করার কথা ভুলেছে। মানুষ আর মানুষ নাই। সাবিনার কণ্ঠ হতাশা আর কষ্টে জর্জরিত। নাহর হাতের কাজে রেখে এগিয়ে আসে। ননদের কথা তার গায়ে লাগলেও আপাতত সে গায়ে লাগাতে চাচ্ছে না। ননদ জাতটাই এমন, যতদিন থাকবে উঠতে বসতে এমন কথা শুনতে হবে। উত্তর দিতে গেলে স্বামীর কাছে খারাপ হতে হবে। কি দরকার? ওসব গায়ে না নেওয়াই ভালো। রিপা চাচি তার রূপ বদলে ফেলেছে। সাবিনার পাশে বসে একগাল হেসে বলে, কি যে বলেন আপা, আপনার কাছেই যাচ্ছিলাম। মেজ ভাবিকে সাথে নিয়ে যেতে আসছিলাম, এর মাঝেই তো আপনি চলে এলেন। তা শরীর কেমন? শুকাইছেন মনে হয়। নাহার ভেবে পায় না এমন হাতির মতো শরীরের কোন অংশ শুকাইছে। এসব লো ক্লাস তেল তার ছোট যাকেই দিয়ে সম্ভব। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে বাড়ি ফিরেছে অন্তি। এসে কারোর সাথে কথা না বলে নিজ রুমে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। নাহার চিন্তিত চিত্রে মেয়ের যাওয়ার দিকে তাকায়, গলা উঁচিয়ে দু একবার প্রশ্ন করে, কি হয়েছে? এত দ্রুত ফিরলি কেন? অন্তি জবাব দেয়নি। নাহারের মন কেমন খচখচ করছে। এভাবে একটা ছেলের সাথে মেয়েকে পাঠানো কি ঠিক হলো? ঝোঁকের বসে বিবেক হারিয়েছে একদম সে। নিজের বিবেকের ওপর ভীষণ রাগ হলো, সাথে মেয়ের জন্য দুশ্চিন্তাও। এদিকে সাবিনাকে দেখেও এড়িয়ে যাওয়ার দারুণ খেপেছে সাবিনা। তার এত বড় বেজ্জতি সে কিভাবে মেনে নিবে? ভাইয়ের বাসায় আসলাম, ভাইয়ের বউ মুখ ফিরিয়ে নিল। এখন কিনা ভাইজিও এই দিন দেখা লাগলো আমার। নাহার নরম গলায় বলে, আপা আপনি ভুল বুঝছেন, ও হয়তো কোনো ব্যাপারে রেগে আছেন। আপনি খেতে আসুন তো, ও ছোট মানুষ, ওর কাজ ধরার মতো কিছু না। আপনার জন্য বড় রুই মাছ রান্না করেছি। শাহেদ বাড়ি ফেরার পর বেশ বড়সড় আকারে বৈঠক বসেছে। বৈঠকটা মূলত অন্তি আর আরাবকে নিয়ে। আজ অন্তিকে নিয়ে আরাব জমকালো কোনো রেস্টুরেন্টে গিয়েছিল। সেখানে তার গোটা কয়েক বন্ধুরাও ছিল, কিন্তু আরাব সহ তার বন্ধুরা যেমন পরিবেশ গড়ে তুলেছিল তেমন পরিবেশে কোনো সভ্য পরিবারের মেয়ের পক্ষে থাকা সম্ভব না। অন্তির বড় চাচা সবটা জানার পর ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়েছেন। অন্য কোনো ছেলের ভরসায় কিভাবে সে বাড়ির মেয়েকে ছাড়তে পারে। সাবিনাও ভাইয়ের উপর হতাশা প্রকাশ করলেন, কড়া গলায় বলেন, দরকার হলে মেয়ের বিয়ে দেব না, তাও এই ছেলেকে জামাই হিসেবে চায় না। কথাটা মাথায় ঢোকা সাহেব। এই নিয়ে ফের যেন দুটো কথা আমার বলতে না হয়। শাহেদ মাথা নিচু করে বসে থাকেন। নিজের বিবেকের উপর ঘৃণা হচ্ছে তার। আর যদি খারাপ কোনো কিছু ঘটে যেত, কি করতেন তিনি? কিভাবে মুখ দেখাতেন মেয়েকে? ভয়ে বুকটা মুছে উঠছে ক্ষণে ক্ষণে। নাহারের চোখ ভরা পানি। মেয়েটা তার যেতে চায়নি, সে জোর করে পাঠিয়েছে। এর সবটা দায় তার। মেয়ের ভালো চাইতে চাইতে যে খারাপ করে ফেলছিল সেটাই বুঝতে পারেনি সে। শাহিন সাহেব আলোচনার ইতি টানতে বলেন, যা হয়েছে সেটা তো বদলানো যাবে না, কিন্তু তোমরা সচেতন হও। তাছাড়া আমাদের মেয়ে এখনো ছোট, বিয়ে দেওয়ার সময় যথেষ্ট রয়েছে। ওকে ওর মতো করে সময় দাও, নিজ পায়ে দাঁড়াক। শাহিন কথা শেষ করে উঠে যাওয়ার পর সবাই সবার জায়গা থেকে উঠে যায়। এই বৈঠকে অন্তি অনুপস্থিত ছিল। সে রুমে দরজা আটকে বসে আছে। বাবা মায়ের উপর তার অনেক অভিমান জমেছে। আরবের মতো খারাপ একটা ছেলেকে কেন তাদের এত পছন্দ হতে হবে? দিহানকে কেন তাদের চোখে পড়ে না? দিহান তো অমর না, সে আলাদা, অন্য সব গুন্ডা মাস্তানদের মতো না। তবু মায়ের ভীষণ অপছন্দ। এখানেই অন্তির অভিমান আটকে আছে। রাতে খেতে ডাকা হয়েছে অন্তিকে, কিন্তু সে দরজা খোলেনি। নাহার শাহেদের প্লেটে খাবার বেড়ে দিলে শাহেদ না খেয়েই উঠে যায়।
নাহারের চোখ ভরে আসে। তারও খাওয়া হয় না। খাবার গুছিয়ে ফ্রিজে তুলে রাখে। পারুকে ডেকে খেয়ে নিতে বলে। তার খাবার পেড়ে রাখা হয়েছে। বাড়ির এমন অবস্থায় পারুর মনটাও খারাপ। সেও ভীষণ মন খারাপ নিয়ে বলে, খাইবার মন চায় না খালা। আপনারে ভাত না খাওয়াইয়া আমি কোনো দিন খাইছি বলেন? আপা খায় নাই, আমি কেমনে খাই? নাহার ওর কথায় গুরুত্ব না দিয়ে বলে, ভাত খেয়ে প্লেট ধুয়ে রাখিস, তরকারিটা বাইরে আছে, ফ্রিজে রেখে দিবি মনে করে। 2 দিন পার হয়ে যাওয়ার পরও রেজন মির্জা সময় বের করতে পারছে না ছেলের জন্য অন্তের হাত চাইতে যাওয়ার। এদিকে রেহানা আতঙ্কিত হয়ে আছে। দিহান্না ঝামেলা করে। ছেলের উপর তার বিশ্বাস নেই, যেমনটা ছেলের বাপের উপর নেই তার। দুজনের কেউই সোজা কথার মানুষ না। রেজন মির্জা পেপার পড়া শেষ করে চায়ের কাপে চুমুক বসান। রেহানা বিরক্ত ভঙ্গিতে বলেন, আপনার ভাবজ্ঞান কি? কি করতে চাইছেন? রেজন মির্জা স্ত্রীর কথার মর্ম বুঝতে না পেরে বলেন, কোন ব্যাপারে বলছো? রেহানা স্বামীর কথাই আশ্চর্য না হয়ে পারে না। 2 দিন যেতে না যেতে এত বড় একটা ব্যাপার ভুলে বসেছে মানুষটা। ছেলেকে সে চেনে না। এই ব্যাপারে দিহান জানতে পারলে বাড়ি মাথায় তুলবে। নিজের রাগ চেপে রেহানা বলে, আপনার আজ যত কাজ আছে ক্যান্সেল করুন। আমরা রূপন্তীদের বাসায় যাচ্ছি আজ, এটাই ফাইনাল। রেজন চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বিতৃষ্ণ গলায় বলেন, ছেলের সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়েছে রেহানা? ওর শরীরের অবস্থা কি? এই অবস্থায় বিয়ের ভূত চেপেছে মাথায়, তুমি সেই ভূতকে দুধ কলা দিয়ে আপ্যায়ন করছো? রেহানা গলায় দ্বিগুণ তেজ নিয়ে জবাব দেন, গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, তাদেরও তো মতামত থাকবে। কথা বলতে সমস্যা কোথায়? কোনো কারণ ছাড়া তো ছেলে এত ব্যস্ত হয়নি। আপনি না চিনলেও আমার ছেলেকে আমি চিনি। সংসারের কোনো ব্যাপারে আপনি সিরিয়াস না, সব কিছুই আপনার কাছে ফালতু মনে হয়। এখানে সংসারের ব্যাপার আসছে কেন? আশ্চর্য। আশ্চর্য কি দেখলে? আশ্চর্য হওয়ার মতন কিছু বলিনি আমি। যা বলেছি সবটা সত্যি। এর পর্যায়ে রেজন মির্জা হার মেনে নেন। ক্লান্ত গলায় বলেন, আচ্ছা আজ যাচ্ছি আমরা, সময় মতো তৈরি হয়ে নিও। পরন্ত বিকাল। আকাশে রোদের সোনালি আলো লুটুপুটি খাচ্ছে। ভূমিতে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী মেহগুনি গাছটার সকল পাতা ঝরে পড়েছে। কয়েকটা লাল রঙের মুর্শে পড়া পাতার অস্তিত্ব দেখা যাচ্ছে। হয়তো দিন 2 যেতেই পতন ঘটবে তাদের। গাছের চিকন একটা ডালে বসে ভীষণ করুণ সুরে কাকা করে ডেকে চলেছে একটা কাক। হয়তো হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজছে সে। আশপাশে থাকা জীবগুলো তার ডাকে অস্থির হচ্ছে। তাতে তার মাথা ব্যথা নেই। নিজের জীবন যেভাবে ডুবি ডুবি অন্যের কথা চিন্তা করে কি হবে। নুহাস অবশ্য বিরক্ত হচ্ছে না। তার মায়ার শরীর কাকটার জন্য তার হৃদয় হাহাকার করছে। সঙ্গীহীন জীবন সত্যি ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জীবন থেকে এই বোবা প্রাণীটাকে উদ্ধার করো মাবুদ। এইভাবেই বসে থাকবেন, কিছু না বলার থাকলে আমি উঠি। নুহাস এতক্ষণে কাকের চিন্তা থেকে বেরিয়ে এলো। তার পাশে বসা পরীর মতো মেয়েটা উঠে দাঁড়িয়েছে। চলে যেতে প্রস্তুত সে। হয়তো খানিক রেগেছেও। ফর্সা মুখটা কেমন লাল হয়ে উঠেছে। বিশেষ করে নাক। সুন্দরী মেয়েদের রাখলে বেশি সুন্দর লাগে। কৃত্রিম বিলাসের প্রয়োজন হয় না। কোথাও যেতে হলে রাগ করে সৌন্দর্য বাড়ালেই হয়। অযথা টাকা খরচ করে মেকআপ করার কি দরকার? নুহাসের এমন মেকআপ নিয়ে চিন্তা করার সময় না। তার উচিত সুন্দরীর রাগ ভাঙানো। ভাগ্য করে এমন সুন্দরী একটা প্রেমিকা পেয়েছে সে। রাগ ভাঙাতে না পারলে প্রেমিক হিসাবে জাতি তাকে তীব্র নিন্দা জানাবে যে। আর কিছুক্ষণ বসো, বাদাম খাবে? টনি দাঁত চেপে উত্তর দেয়, অলরেডি বাদাম, ঝালমুড়ি, ফুচকা সব খেয়ে ফেলেছি। আপনার মাথাটাই বাকি কেমন? আমার আপত্তি নেই, তুমি এটা খেতে পারো। নুহাসের নিঃস্বার্থ এই ভালোবাসার তার প্রেমিকার হৃদয় ছুঁতে পারল না। রমণী ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে হেঁটে চলে যেতে লাগলো। নুহাস ঠাই বসে রইল। আজকাল কোনো কিছুই তার মত অনুযায়ী চলে না। তার এক এক ধমকে 100 হৃদয় কাঁপল। এই রমণীর হৃদয়ে সামান্য দোল খেলে না।
নুহাস আরও একটা ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেছে। এই রমণের সামনে সে খুব নার্ভাস হয়ে পড়ে। বাঘের মতো গর্জে উঠলেও মুখ থেকে আওয়াজ আসে ম্যাও। দিহানের পরিবার থেকে লোক এসেছে অন্তির বাসায়। এই কথা শোনার পর থেকে অন্তি রুমে দরজা বন্ধ করে শক্ত হয়ে বসে আছে। রুমের বাতি সব বন্ধ। আনন্দ আর ভয় দুটো গাঢ় অনুভূতির দরুন চোখ থেকে টুপটাপ করে জল গড়াচ্ছে। বুকের ভেতরটা অস্বাভাবিক হারে কাঁপছে, যেন তোলপাড় চলছে সেখানে। সমস্ত শরীর মৃদু কাঁপছে। হাত দুটো মুঠো করে রেখে একাধারে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে চলেছে, একবারের জন্য হলেও যেন তিনি তার দোয়া কবুল করেন। নাহার বিরস মুখে আপ্যায়নের বন্দোবস্ত করেছে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে দিহানের পরিবার আসে সে মোটেও খুশি না। শাহেদের আচরণে তেমন কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। সে হাসি মুখে কথা বলছে রেজন মির্জার সাথে। কখনো হাহা হাসির ধ্বনিতে কেঁপে উঠছে ঘর। শাহিনকে খবর দেওয়া হয়েছে। অফিসের কাজে ব্যস্ত থাকলেও দিহানের পরিবার এসেছে শুনতেই জানালেন কিছুক্ষণের মাঝেই তিনি আসছেন। একবার যে ভুল হয়েছে দ্বিতীয়বার একই ভুলের পুনরাবৃত্তি করতে চান না তিনি। পরিবারের মেয়েদের নিয়ে তিনি ভীষণ সিরিয়াস। রেহনা বেশ কিছুক্ষণ ধরেই নাহারের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। ছেলের থেকে যতদূর শুনেছেন তিনি আজ যা দেখেছেন তাতে বেশ বুঝতে পারছেন তাদের আশায় নাহার খুশি হয়নি। এড়িয়ে চলছে খুব। নাহার মিষ্টি ট্রে হাতে বসার ঘরে আসতেই নাহার হেসে তার হাত ধরেন। হেসে বলেন, বসুন না, আপনার সাথে একটু কথা বলি। নাহার অস্বস্তিতে পড়ে যায়। হাত ছাড়িয়ে চলে যাওয়ার মতো অভদ্র আচরণ তাকে মানায় না। আবার পাশে বসে আলাপ জুড়ে দেওয়ার মতো কাজও মন টানছে না। শাহেদের চোখের ইশারায় স্ত্রীকে বসতে আদেশ করে। শাহেদের ইশারা পেতে নাহার বসে পড়ে। মুচকি হেসে বলে, হ্যাঁ বলুন, কেমন আছেন? স্ত্রীকে স্বাভাবিক আচরণ করতে দেখে শাহিদ কিছুটা স্বস্তি পায়। টুকটাক কথার মাঝে শাহিন চলে আসে। শাহিন আসতেই রেজন মির্জা কৌশলে বলেন, এবার তাহলে আলোচনায় আসি, কি বলেন? শাহিন সম্মতি জানিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রেজন মির্জা আলতো হেসে বলেন, সাহেব, আপনার মেয়েটাকে আমি দেখিনি, কিন্তু দিহানের মায়ের থেকে যতটুকু শুনেছি ভীষণ মিষ্টি একটা মেয়ে। আমার মেয়ে নেই, কেবল দুটো ছেলে। বড় ছেলেটাকে ঠিকঠাক মানুষ করতে পারলেও ছোটটার সাথে পেরে ওঠেনি। কিন্তু আমার আশা ভরসা ওর ওপরে ছিল সব থেকে বেশি। ছেলেটা আমার হুট করেই রাজনীতিতে জড়িয়ে পড়ল। বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হওয়ার সত্ত্বেও তা ছেড়ে দেওয়ার পেছনে পড়ে রইল। সত্যি বলতে আমি বাবা হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু ছেলের মতো বদলাতে পারিনি। তবে আমি আমার ছেলের উপরে অসন্তুষ্ট না, কারণ বাবা হিসেবে আমি এতটুকু গর্বে বলতে পারি বা পারবো ছেলেটা বেস্ট, সেটা সে যে পর্যায়ে থাকুক না কেন। এ পর্যন্ত বলে থামেন রেজন মির্জা। বড় করে শ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকান, যেন চোখের ইশারায় বলছেন, শেষটা না হয় তুমি করো। রেহনা স্বামীর চোখের ভাষা বুঝে আলতো হাতে নাহারের হাত আঁকড়ে ধরেন, বলেন, আপা, আপনারা আমার ছেলের সম্পর্কে কতটুকু জানেন তা আমি জানি না। তবে আপনার মেয়ের চোখে আমি আমার ছেলের প্রতি যে টান দেখেছি তাতে আমি বলতে পারি মেয়েটা ভেতর থেকে আমার ছেলেটাকে বুঝতে পেরেছে। খুব কি অন্যায় হয় যদি আপনারাও একটু ছেলেটাকে মেনে নেন? আমি ছেলের মা হয়ে অনুরোধ করছি। তার মানে এমন না আমার ছেলে দুর্বল। আমি অনুরোধ করছি কারণ আপনার মেয়েটাকে আমার চাই নিজের মেয়ের মতন করে। নাহার কি জবাব দিবে খুঁজে পেল না। শাহিন যেসব কথা গুছিয়ে রেখেছিল তা প্রয়োগ করার মতো জায়গা খুঁজে পেল না। রেজন মির্জা আর রেহনার কথাই অত্যন্ত নম্রতা ছিল, যা শাহিদ কিংবা শাহিনকে কঠিন হতে রোধ করেছে। অন্তি গাঢ় নীল রঙের একটা শাড়ি পরেছে। শাড়িটা নাহার নিজ হাতেই পরিয়ে দিয়েছে। শাড়ি পরার পুরো সময়টুকু অন্তি মায়ের মুখের দিকে তাকিয়েছিল। মুখ পরার সামান্য চেষ্টা করছিল, কিন্তু নাহারের মুখভাব দেখে সে কিছুই বুঝতে পারেনি। শাড়ি পরা শেষে নাহার তার রুম থেকে একটা সাদা পাথরের নেকলেস এনে দেন, সাথে ম্যাচিং দুল। এটা পরে নে, ভালো লাগবে, অল্প একটু সাজিস।